আসলে চিঠিটা পড়ে আমার কাছে প্রথম যে রিয়াকশনটা হয়েছে যে এটা কি একটা সোভারেন দেশের হেড অফ দি গভর্নমেন্টের কাছে চিঠি, না এটা একটা কলোনি পাপেট সরকারের কাছে চিঠি, মানে একটা কলোনির পুতুল সরকারের কাছে চিঠি কিনা, এটা প্রথমে স্ট্রাইক করছে আমার কাছে যে আর এ সোভারেন নেশন। কেন আপনার এরকম মনে হলো কেন? বলছি, আপনি দেখতে পারবেন। তো এটা একটা টোটালি একটা আনকার্টিয়াস চিঠি, একটা অসৌজন্যমূলক চিঠি। বলা হচ্ছে এটা কংগ্রেচুলেশন লেটার, অভিনন্দন বার্তা, বাট ইন ইফেক্ট এটা একটা অসৌজন্যমূলক আনকার্টিয়াস চিঠি। এবং এরকম চিঠি ট্রাম্পের পক্ষে লেখা সম্ভব, কারণ যিনি মানে ঈগল পাখি হয়ে আরেকটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারেন, তার পক্ষে এরকম চিঠি লেখা অসম্ভব কিছু না। দেখেন চিঠিটা আপনি যদি প্রথম থেকে আমি একটু পড়েই একটু অনুবাদ করার চেষ্টা করি। সেটা হচ্ছে উনি প্রথমে লিখতেছেন যে অন বিহাফ অফ আমেরিকান পিপল আই কংগ্রাচুলেট ইউ অন ইউর হিস্টোরিক ইলেকশন। উনি এই ইলেকশনটাকে হিস্টোরিক বলতেছেন, ঐতিহাসিক নির্বাচন বলতেছেন, ঠিক আছে, এটা মনে রাখবেন। অ্যান্ড সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার, অর্থাৎ উনি চাচ্ছেন, উনি উইশ করতেছেন যে তারেক রহমান যেন তার টেনিউর ফুলফিল করেন, সাকসেসফুল টার্ম, অর্থাৎ একটা সফল টেনিউর যেন উনি শেষ করতে পারেন, এটা উনি চাচ্ছেন। এরপর দেখেন এটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ, উনি টেনিউর ফুলফিল হোক এটা চাচ্ছেন উনি, এইটা উনি চাচ্ছেন। টেনিউর ফুলফিল হওয়া না হওয়াটা ওনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতেছে। এইটা আমাদের ইলেকটোরেট বা আমাদের নির্বাচক মণ্ডলীর কোনো ভূমিকা নাই এখানে, এটা বুঝতে হবে কিন্তু। আচ্ছা, তারপর লিখতেছেন উনি, দি পার্টনারশিপ বিটুইন আওয়ার কান্ট্রিজ ইজ বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড এ শেয়ার্ড ইন্টারেস্ট ইন ফস্টারিং এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। দেখেন প্রথমে হ্যাঁ, প্রথমে ইন্দো প্যাসিফিক চলে আসলো। আমাদের পার্টনারশিপটা কিসের উপর ভিত্তি করে? একটা ওপেন অ্যান্ড ফ্রি ইন্দো প্যাসিফিক। হ্যাঁ, এটি আমাদের মূল জায়গা। আচ্ছা, তারপর বলতেছেন অ্যাজ ইউ বিগিন ইউর টার্ম, আপনি যখন আপনার টার্ম শুরু করতেছেন, আই হোপ ইউ উইল হেল্প মি maintain the tremendous momentum in our trade relationship through the implementation of our agreement on reciprocal trade, which benefits farmers and workers in both our countries. এটা খুবই ভাইটাল একটা সেন্টেন্স। উনি বলতেছেন যে আপনি আমাকে হেল্প করবেন, পরস্পর হেল্প না, কিন্তু আমরা পরস্পরকে সাহায্য করবো তা না, আপনি আমাকে সাহায্য। হ্যাঁ, বলতে আই হোপ ইউ উইল হেল্প মি, আপনি আমাকে সাহায্য করবেন। কিসে সাহায্য করতে হবে? যে মোমেন্টাম তৈরি হয়েছে এই যে রিলেশনশিপে, আমাদের দুই দেশের যে মোমেন্টাম tৈরি হয়েছে, যে মোমেন্টাম ইউনুস সাহেব তৈরি করে দিয়ে গেছেন, উনি শুরু করেছেন, এইটাকে আমরা করব, এটাকে আমরা ইমপ্লিমেন্টেশন অফ আওয়ার এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, আমাদের যে দুই দেশের মধ্যে যে রেসিপ্রোকাল, হ্যাঁ, পারস্পরিক যে ট্রেড, যে বাণিজ্য, এইটা ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে আপনি আমাকে হেল্প করবেন। রাইট, ঠিক আছে, সেটা কি হবে? হুইচ বেনিফিটস ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স ইন বোথ আওয়ার কান্ট্রিজ। দেখেন এখানে দুইটা জিনিস আছে, ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স। রাইট, এইটা মানে আমাদের কৃষক এবং শ্রমিকের জন্য বেনিফিশিয়াল হবে। কি বেনিফিশিয়াল হবে? তাইলে কৃষকের জন্য কি, বা আমাদের তাহলে কি আমাদের আমেরিকা থেকে গম কিনতে হবে? ট্রেড মানে না, তো আমেরিকা থেকে গম কিনতে হবে, তাহলে আমেরিকা থেকে আমরা তো এখন ব্রাজিল কোত্থেকে জানি কিনি, আমেরিকা থেকে গম কিনতে গেলে তো আমাদের বেশি দামে কিনতে হবে, এবং এটা কি আমরা বাধ্য? এগ্রিমেন্টে কি আছে? এগুলো তো সব এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, প্রকাশ করা হয় না, আমরা জানি না কিছু কি হয়েছে এগ্রিমেন্টে। হ্যাঁ, তাহলে আমাদের গম কিনতে হবে ওখান থেকে বেশি দামে। আরেকটা কি, এটা ওয়ার্কারদের জন্য কি, এটা ফার্মার গেল, ওয়ার্কারদের জন্য হচ্ছে তুলা। এখন ধরেন যে আমরা তো তুলা
কিনি ধরেন চায়না থেকে, ইন্ডিয়া থেকে, তারপরে আর কোথা থেকে যিনি কিনি। এখন আমেরিকার তুলা কিনতে গেলে তো আমাদের বেশি দামে কিনতে হবে, এবং তুলার উপরে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে এটা মানে ডিপেন্ডেবল, তাই না? তাইলে আমাদের কৃষি এবং আমাদের কি বলে শ্রমের বাজার, এইটা আপনি নিয়ন্ত্রণ করার একটা বোধহয় কিছু আছে এগ্রিমেন্টে, হ্যাঁ, এবং এইটা আপনি ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে সাহায্য করতে বলতেছেন আপনি তারেক রহমানকে। মানে আপনি তারেক রহমানকে সাহায্য করবেন না, তারেক রহমান আপনাকে সাহায্য করবে। যদি হয়তো যে এটা মিউচুয়াল হেল্প, মিউচুয়াল শব্দটা নাই তো, বা রেসিপ্রোকাল হেল্প, সেটাও তো নাই। আপনি আমাকে সাহায্য করবেন, বুঝেন কিন্তু। আচ্ছা, তারপরে দেখেন ভয়াবহ জিনিস আছে এখানে। সেটা হচ্ছে উনি বলতেছেন, আই অলসো হোপ ইউ উইল টেক ডিসাইসিভ অ্যাকশন to complete the routine defense agreements that would finally give your military success to high-end American-made equipment, best of the world. দেখেন, উনি বলতে ডিসাইসিভ শব্দটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি দেখেন ইংরেজি একটা শব্দের একটা আলাদা দোতনা আছে। এটাকে যদি শুধুমাত্র সিদ্ধান্ত বলেন তাহলে হবে না কিন্তু। মানে প্রত্যেকটা ভাষার এক একটা শব্দের এক একটা দোতনা আছে, এক একটা ব্যঞ্জনা আছে। হ্যাঁ, ডিসাইসিভলি মানে হচ্ছে আপনার বিষয়টা মীমাংসিত, মানে শুধুমাত্র এটা সিদ্ধান্তমূলক তা না, এইটা মীমাংসিত, এটা অ্যাসার্টিভ। হ্যাঁ, আপনি ডিসাইসিভলি আমাকে করবেন, এই অ্যাকশনে যাবেন, ঠিক আছে? অর্থাৎ উনি ধরে নিছেন যে এই সমস্ত এগ্রিমেন্ট যদি বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু হয়, তাহলে আমাদের দেশের বিভিন্ন কোয়ার্টার থেকে হয়তো প্রশ্ন উঠতে পারে। সেই জন্য উনি বলতেছেন ডিসাইসিভলি আপনাকে অ্যাকশনে যেতে হবে। আমি বুঝতে পারছি জিনিসটা একদম ক্লিয়ার। হ্যাঁ, আমার দর্শকরা বুঝতে পারছেন না। ডিসাইসিভলি আপনাকে অ্যাকশনে যেতে হবে, রাইট? ওকে, রাইট। এবং কি কেন? সেটা হলো আই অলসো হোপ ইউ উইল টেক decisive action to complement the routine defense agreements, ওকে, মানে নিয়মিত যে ডিফেন্স এগ্রিমেন্টসগুলো আছে, দ্যাট উড ফাইনালি গিভ ইউর মিলিটারি অ্যাক্সেস টু হাই এন্ড। তাইলে হবে কি, আপনার যে সামরিক যে শক্তি, সেইটা আপনার একটা উচ্চ পর্যায়ে, একটা উচ্চ মাত্রায় চলে যাবে। এবং কি হবে, আপনি কি পাবেন? আমেরিকান ইকুইপমেন্ট পাবেন, যেটা এখানে একটা বিজ্ঞাপন আছে কিন্তু, মানে আমেরিকান ইকুইপমেন্ট হচ্ছে পৃথিবীর সেরা, উনি বলতেছেন। এটা কিন্তু একটা বিজ্ঞাপন, ঠিক আছে, যে আপনি আমেরিকান মেড ইকুইপমেন্ট দ্য বেস্ট ইন দি ওয়ার্ল্ড, সেইটার আপনি সেটার অধিকারী হবেন আপনি। হ্যাঁ, কিন্তু এটাকে আমাদের ফ্রিতেও দিবেন, আমাদের টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, বটেই, টাকা দিয়ে কিনতে হবে। সেরা ইকুইপমেন্ট কিনতে গেলে তো আপনাকে বেশি টাকা দিতে হবে না। এবং বলতেছেন যে আপনাকে এই যে ডিফেন্স এগ্রিমেন্ট, এই যে সামরিক যে চুক্তিগুলি হয়েছে, এগুলি বাস্তবায়নের জন্য আপনাকে ডিসাইসিভ হইতে হবে। বাবারই বাবা, সাংঘাতিক ব্যাপার। মানে এটা এমন না যে আপনাকে এখান থেকে একেবারে একদম এক চুল পরিমাণ নড়া যাবে না, কোনো কিছুতে আপনাকে আপনাকে মানে ডিসাইসিভলি অ্যাক্ট করতে হবে, দোদুল্যমান থাকা যাবে না। এবং শেষে দেখেন, এইটা তো একেবারেই মানে উনি বলতে পারেন না। হ্যাঁ, সেটা উনি বলতেছেন, I look forward to working with you to make the relationship between the United States and Bangladesh stronger than ever. মানে আগের চাইতে বেশি শক্তিশালী হবে। My ambassador to Bangladesh, Brian Christian, has my full confidence. ঠিক আছে? Together, we have an opportunity to make both of our nations more prosperous and secure. বলতেছেন যে আমার যে অ্যাম্বাসেডার আছে ঢাকাতে, আমার যে, ওরা তো বাংলাদেশ নিয়ে এত চিন্তা করার মানে সময় নেই। উনি আছেন তার নেইবারিং সাউথ আমেরিকান কান্ট্রিগুলি, তারপরে ডেনমার্কের এই যে গ্রিনল্যান্ড, তার নানা রকম আছে। বাংলাদেশ তো সেই জন্য বলতেছে আমার যেখানে অ্যাম্বাসেডার আছে, তার প্রতি আমার আস্থা আছে। এবং আপনি বিষয়টা হচ্ছে যেরকম, আপনি সে যা বলবে আপনি তা শুনবেন,
কথাটা এরকম, বুঝতে পারছেন? আমি তো সব টাইম টেবিল আপনার সাথে যোগাযোগ করতে পারবো না। আমার প্রতিনিধি হিসাবে আমার ওখানে অ্যাম্বাসেডার আছে, হ্যাঁ, এবং মাই অ্যাম্বাসেডার টু বাংলাদেশ ব্রেন্ট ক্রিস্টিয়ান হ্যাজ মাই ফুল কনফিডেন্স, আমার তার প্রতি পূর্ণ আস্থা আছে, ঠিক আছে? তার মানে উনি যেটা বলবেন ওইটাই আমার কথা, ওইটা উনি যেটা না, হ্যাঁ, এইটা হচ্ছে যে টাইম টু টাইম মনিটর করার জন্য। ট্রাম্প তো আর এখানে এত সময় দিতে পারবেন না, তাই না? তার ফলে টাইম টু টাইম মনিটর করার পরে চুক্তিগুলির বাস্তবায়ন প্রক্রিয়া কতদূর হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এগুলি আমার অ্যাম্বাসেডার দেখবে, ঠিক আছে? তার মানে কি এটার মাধ্যমে আসলে আমরা কি কি বুঝতে পারবো? আপনি দেখেন সরকার এটাকে কিভাবে কি মূল্যায়ন করবে? আমি বলি শুনেন, ডক্টর ইউনূস মানে ভাবা যায় না ভাই, মানে এই একটা ইলেক্টেড গভর্নমেন্টের ঘাড়ে এতগুলো বোঝা চাপিয়ে দিয়ে গেলেন আর কি। এমনি তো তারেক রহমানের ঘাড় ছোট ছোট, মানে ইন দি সেন্স যে নবীন একটা প্রাইম মিনিস্টার, হ্যাঁ, এবং সেইখানে এতগুলো ঝামেলা উনি মানে পাকাইতে হয়ে গেছেন আর কি, হ্যাঁ। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে যদি ডক্টর ইউনূস মাঝখানে না আসতেন এবং ডক্টর ইউনূস যদি নানাভাবে এই চুক্তিগুলি ইনিশিয়েট না করতেন, তাহলে এই ধরনের চিঠি আমরা পেতাম না, আমরা আরো সম্মানজনক চিঠি পেতাম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিঠি পাইতাম, সম্মানজনক চিঠি পাইতাম সবাই। কেন শেখ হাসিনার আমলে কি এরকম চিঠি আসছে নাকি? কারণ শেখ হাসিনা তো স্ট্যান্ড নিয়েছিল আমেরিকার বিরুদ্ধে, নাই না? আমরা তো দেখছি, তাই না? তো ফলে এই যে মানে এক ধরনের কি বলে যে পাবলিক বলতেছে যে দেশটারে বিক্রি করে দিয়ে গেছে, আমি ওইভাবে বলতে চাই না, হ্যাঁ, কিন্তু উনি যে সমস্ত ঝামেলা পাকায় দিয়ে গেলেন, এই যে যেমন ধরেন সরকারি কর্মচারীদের বেতন ডাবল করে দিয়ে গেছেন, আর এটা কিভাবে তারেক রহমান বাস্তবায়ন করবে? আপনি বাস্তবায়ন কি? আমি কালকে একটা রিপোর্ট পড়লাম, আপনি দেখেছেন কিনা যাই না, যে সরকারের যে পরিচালন ব্যয় এটা নির্বাহ করার জন্য সরকার গত বছর ঋণ নিয়েছে, মানে ঋণ নিয়ে ঋণের টাকায় সরকারের পরিচালনা ব্যয় সম্পন্ন করতে হয়েছে। এখন এটা যদি ডাবল করে দেন, বাস্তবায়ন করতে যান, তাহলে তো ঋণ আরো নিতে হবে। মানে এখন যতটুকু ব্যয় আছে বেতন ভাতা ইত্যাদি, এটাই সরকার দিতে ঋণ নিতে হয়। এবং বাংলাদেশের গত 10 বছরের ইতিহাসে এই প্রথমবার এই কাজটা তাকে করতে হলো। মানে এটা সম্ভবত এরশাদের আমলে একবার এরকম ঋণ নিতে হয়েছিল, আর কখনো হয়নি, কিন্তু এবার এসে ঋণ নিতে হলো। এটা হলো ইউনূস সাহেবের কাজটা করে গেছেন। এবং দেখ, আমরা তো এখন জানতে চাই যে আমেরিকার সাথে এই যে এনডিএ, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এগুলো আবার পুরোপুরি এখন জানতে চাই। এখন তো বোঝা গেল যে বেশ কিছু চুক্তি হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আমরা মানে এত যে সমালোচনা হচ্ছে এই গভর্নমেন্টের একটা ডিসিশনের ব্যাপারে, সেটা হলো যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মিস্টার খলিলুর রহমানকে নিয়োগ দেওয়াটা, আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের আমলে আমেরিকার সঙ্গে যে সমস্ত এগ্রিমেন্ট হয়েছে, যে সমস্ত চুক্তি হয়েছে প্রকাশ্য অপ্রকাশ্য, সেই চুক্তিগুলির ধারাবাহিকতাকে রক্ষা করার জন্যই খলিলকে এই গভর্নমেন্টে নিতে হলো? এক্স্যাক্টলি দেখেন, ডক্টর খলিলুর রহমানকে ফরেন অ্যাডভাইজার করার দুইটা সম্ভাব্য কারণ থাকতে পারে। একটা হলো যে বিএনপির নেতৃত্বে ফরেন পলিসি বা ডিপ্লোমেসিতে স্কিল লোক নাই, হ্যাঁ, মানে দক্ষতার অভাব আছে, একটা হইতে পারে, সেই জন্য একটা টেকনোক্রেট আনা হলো। আরেকটা হলো যে এটা আমেরিকার এজেন্ডা, কারণ উনি আসছেন আমেরিকা থেকে, উনি এই প্রথমে তো সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তারপর তখন নানা রকম কথা উঠছিল, করিডোরের সময় তো আমাদের আর্মি চিফ বলছিল নো ব্লাডি করিডোর ইত্যাদি নানা রকম ইয়ে ছিল। আমরা বুঝতে পারতেছিলাম উনি একটা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের মধ্যে আছে। এখন যেহেতু ইউনূস গভর্নমেন্ট ইজ নো মোর, তাইলে এখন এটা ক্যারি ফরওয়ার্ড করতে গেলে এই যে সমস্ত জিনিসগুলি মানে চলমান ছিল, ক্যারি ফরওয়ার্ড করতে গেলে তো মানে সেরকম একটা লোক লাগবে। তো ইজ নান বাট খলিলুর রহমান, এবং তারেক রহমানকে একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা কিন্তু এক ধরনের কম্প্রোমাইজ। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে খলিলুর রহমানকে তারেক রহমানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে? তাই তো, তা না হলে কেন? আমি তো বলি, যেমন ধরেন আমি বলি আমির খসরু মাহমুদ চৌধুরী, না, হি ইজ কেপেবল এনাফ টু বি এ ফরেন মিনিস্টার, ইংরেজি ভালো জানেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স ভালো জানেন, মানে তার কোনো ব্যাপারই ছিল না, হ্যাঁ, তাকে ফরেন মিনিস্টার করা। বা আরও লোক আছে, বিএনপি তো নাই এমন তো না। এবং যদি টেকনোক্রেটও আনতে হয় তাহলে খলিলকে আনতে হবে, আর নাই। তো ফলে এটা বোঝাই যাচ্ছে এবং তারেক রহমানও
কি করবে বেচারা, মানে এটা সব দিক তো সামলাইতে হয়, বুঝছেন না? তাকে এই যে নতুনভাবে দেশের ভার নিছেন, এখন উনি আবার যদি এটা মানে আমেরিকার এই এজেন্ডা যদি একমত না হন, তাহলে কোন ঝামেলা হয় না হয়। হ্যাঁ, তো ফলে একটা কম্প্রোমাইজ করলেন আপাতত, তারপর আবার দেখি কি হয়। তবে এটা ঠিক, মানে একটা বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। এটা এই ঝামেলাটা ইউনূস সাহেব তৈরি করে দিয়ে গেছেন। হ্যাঁ, তৈরি করে দিয়ে গেছেন। এবং আমি তো বললাম বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে। হ্যাঁ, অভিশাপ মুক্ত হয়েছে। মানে অভিশাপ মুক্ত হয়েছে কখন? মানে ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার কারণে নাকি দায়িত্ব ছাড়ার কারণে? দায়িত্ব ছাড়ার পরে অভিশাপ বর্ষিত হয়েছিল, আর এখন অভিশাপ মুক্ত হয়েছি আমরা। হ্যাঁ, এবং হি শুড বি প্রসিকিউটেড। উনি দেশের যে ক্ষতি করে দেখেছেন, সোশ্যালি মপতন্ত্রের, মানে মপতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে আপনার ফরেন পলিসিতে সব দিক থেকে উনি আমাদের যে ক্ষতি করে দিয়ে গেছেন, হি শুড বি প্রসিকিউটেড। হ্যাঁ, হি শুড নট বি গো আনচ্যালেঞ্জড, শুড নট গো আনচ্যালেঞ্জড। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে আমি বলতেছি, দেখেন আমেরিকার সাথে এত কিছু হইতেছে, কেউ কিন্তু এখন কিছু বলে না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। এইটা যে ভারতের সাথে চুক্তির ব্যাপারগুলিকে আমরা কিভাবে দেখছি, ভারতের সাথে চুক্তিগুলির ব্যাপারে আমরা গত 18 মাস কিভাবে দেখছি, কিন্তু আমেরিকার সাথে যে আচ্ছা, একটা কথা, ভারতের সাথে চুক্তির ব্যাপারে গত 18 মাস ধরে আমরা কিন্তু নানা ধরনের স্লোগান শুনেছি, পলিটিক্যাল বক্তব্য শুনেছি যে ভারত আমাদের শেষ করে দিয়েছে, গোপন চুক্তি করেছে, দেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা ভারতের কাছে, এগুলো আমরা অনেক শুনেছি। কিন্তু গত 18 মাসে একবার দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললো যে এই সরকার আসা নিয়ে 10টা না 12টা চুক্তি বাতিল করছে। পরের দিনই দেখলাম আবার তৌহিদ হোসেন সাহেব, যিনি আপনার ফরেন অ্যাডভাইজার ছিলেন, তিনি বলেন যে না, ওরকম কোনো চুক্তি বাতিল হয় নাই। এবং ওখানে যে সমস্ত চুক্তির কথা বলা হয়েছিল আসিফ মাহমুদের, সেগুলো সব কল্পিত চুক্তি, ওদের কোনো চুক্তিই নাই। তো এই যে হলো, তাহলে আমার কথাটা হলো কি যে আমরা যে মানে শেখ হাসিনা যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি, যে চুক্তিগুলির মাধ্যমে আমরা এটা মনে করতে পারি, সেই চুক্তিগুলি এই সরকার ডিসক্লোজ কেন করলো না, অথবা বাতিল কেন করলো না? শুনেন, মুখে বাংলাদেশের মানে ইউনূস সরকার থেকে শুরু করে আরও অনেক স্টেক হোল্ডার আছে যারা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে ক্যাশ করতে চাইছে। হ্যাঁ, ভার্চুয়ালি এরা তো অ্যান্টি ইন্ডিয়ান না। হ্যাঁ, তারা ইন্ডিয়ান সিনেমা দেখে, তারা ইন্ডিয়া ঘুরতে যায়, ট্রিটমেন্টে যায়, কিন্তু একটা ভারত বিরোধী একটা মানে জজবা তুলে, একটা সেন্টিমেন্ট তুলে এইটাকে পলিটিক্যাল স্বার্থে ক্যাপিটালাইজ করতে চাইছে। হ্যাঁ, কে ভারত বিরোধী বলেন? যদি সরকারে যায়, বিশেষ করে এই দেশের কোনো সরকার ভারতকে হোস্টাইল করে আপনার শাসন করতে পারবে? হোস্টাইল করে আপনি বলেন, এটা এই বাস্তবতা কি বলে? আপনি করবেন কি ইকুয়াল রাইট এবং ইকুয়াল প্রেস্টিজের জন্য আপনি ফাইট করবেন, জি, তাই না? ফাইট করবেন, যেখানে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড রাখা চলবে না, আমরা একটা ইকুয়াল, সেটা আপনি করবেন। আপনি করতেছেন কি, ভারতের মানচিত্র পাল্টায় দিব, তো এই 7 সিস্টার দখল করে নিব, তো এইটা সেইটা। হ্যাঁ, এগুলি কোনো ডিপ্লোমেসি? হ্যাঁ, এগুলো কোনো খোদ চিফ অ্যাডভাইজারই তো এইসব কথা বলছেন, এবং তাও কি ক্ষমতা নেওয়ার আগেই, অন হিজ ওয়ে ফ্রম প্যারিস টু ঢাকা, উনি বলতেছেন যে 7 সিস্টার ডিস্টেবলাইজ করে দেবো ইত্যাদি। এগুলি কোনো কথা? এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে? হ্যাঁ, দেখেন, এই যে ভারতের সাথে চুক্তির ব্যাপারে আমরা বিরাট ভোকাল না, আর আমেরিকার সাথে যখন, তখন কিন্তু আমরা নিশ্চুপ। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ, আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান প্রধান দেশ। আমাদের মধ্যে এই কারণ খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের কিন্তু একটা নৈকট্য আছে, জি, একটা নৈকট্য আছে, কিন্তু হিন্দু ধর্ম হচ্ছে আমাদের সবচেয়ে কি বলে যে মানে চক্ষুশূল আর কি। হ্যাঁ, চক্ষুশূল আমাদের। ফলে ইন্ডিয়ার ছোট জিনিস বড়, আমেরিকার বড় জিনিস ছোট। এবং দেখবেন এই যে এত কিছু যে করে গেলেন ইউনূস সাহেব, হ্যাঁ, কেউ কোনো কথা বললো না, পলিটিক্যাল পার্টিগুলি কেউ কিছু বললো না। কিছু আমরা কিছু টুকটাক বুদ্ধিজীবী আছে, কিছু তারা কিছু বলছে, হ্যাঁ, আনু মোহাম্মদ টাইপের কিছু লোক আছে, তারা কিছু বলছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি আজ কেউ কিছু বললো না যে আপনি কি করতেছেন, এনডিএ কেন হবে, নন ডিসক্লোজার কেন হবে। হ্যাঁ, আপনি জানান, জাতিকে জানান কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ভিতরে আপনি কি করে আর তাছাড়া একটা অস্থায়ী সরকার মাত্র, যে নাকি 1.5 বছরের জন্য আসছে, এবং তার মেয়াদের শেষ মুহূর্তে এসে এত বড় একটা চুক্তি সে করে এগুলো, কেউ কিছু বললো না। সবাই বোধ হয় ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, অথবা ভয়ে ছিল যে যদি এগুলি বললে পরে উনি আবার অভিমান করে ইলেকশন বন্ধ করে দেন, এটাও হতে পারে। এবং দেখেন, আমার তো ধারণা ইউনূস সাহেব সবাইকে ব্ল্যাকমেল করেছেন। হ্যাঁ, উনি তো বললাম তো, উনি হি ইজ এ প্লেয়ার অফ হাইয়েস্ট অর্ডার। এত বড় খেলোয়াড় সে আর কি, ও নিজেও বলছে আমরা বড় মাঠের খেলোয়াড়। যাই হোক, এখন এইসব
মানে গিরিঙ্গি করছে 18 মাস ধরে সংস্কারের নামে। দেখেন সংস্কারটা কেন হয়েছে জানেন? মানে সংস্কারের জন্য আপনি যত বড় ক্যানভাস নেবেন টেনিউর তত লম্বা হবে। রাইট রাইট। বুঝছেন? আপনি যদি ছোট সংস্কার নেন, যাতে নির্বাচন কমিশন সংস্কার করি যাতে নির্বাচনটা ভালো হয়, তাহলে তো আপনি বেশি দিন থাকতে পারতেছেন না। আপনি এই জন্য ডেলিভারেটলি একটা বড় ক্যানভাস নেওয়া হয়েছে। হ্যাঁ, কতগুলি মানে শতাধিক আপনার সংস্কার প্রস্তাব ইত্যাদি নিয়ে জাতিকে মানে একটা কি বলবো, দেখেন কত টাকার এখানে অপচয় হয়েছে, কত শ্রম, কত কর্মঘণ্টা নষ্ট। হ্যাঁ, এবং আলটিমেটলি কি হলো? এটা কি হলো? আলটিমেটলি কিছুই না, কিছুই না, সব এটা ঝুলে গেছে। তো এটা ঝুলে গেছে। জি হ্যাঁ, তো ফলে আমরা তো আগে থেকে বলছি, আপনিও বলতেছিলেন, আমিও বলতেছিলাম, এগুলি কোনো মূল্য নাই। একটা দল যদি আপনার 2/3 মেজরিটি পায়, সে তার ইচ্ছা মতো আপনার অ্যামেন্ডমেন্ট করে দিবে, সব তার ইচ্ছা মতো সংবিধান চলবে। এগুলি কি? হ্যাঁ, এবং একটা কথা আমরা বলতেছিলাম যে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া সংস্কারের কোনো মূল্য নাই। পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্টও হলো না, কিছু হলো না, এবং এগুলো সব পৃথা হয়ে গেল। হ্যাঁ, এবং একটা হাস্যকর ইতিহাস হয়ে গেল আমাদের জন্য। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, মানে মাহবুব ভাইয়ের কথা শুনে আমি নিজের একটু ভীত, কিন্তু যে আসলে আমরা কোন গাড্ডার মধ্যে পড়ে গেলাম যেমন তেমন একটা পদক্ষেপ নিয়েছেন, এবং কিছু কিছু পদক্ষেপ উনি ওনার নিজের জন্যও নিয়েছেন, যেগুলো দেখে আমরা আসলে দেখে অভ্যস্ত নই। সেরকম ভালো কি মন্দ সেটা হয়তো পরে বোঝা যাবে, কিন্তু আমরা যে অভ্যস্ত নই, আমরা যে দেখিনি এরকম মনে হচ্ছে। তো আপনারাও দেখলাম যে আজকে আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এগুলো নিয়ে। তো সেগুলো সম্পর্কে একটু আপনার সম্পর্কে কাছে জানতে চাই, যে এগুলো দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে তো খুব মানে আশাবাদী হতে শিখতেছি আর কি। তার কারণ বিগত সরকারগুলোর কার্য বা সরকার প্রধানদের কার্যকলাপ সম্পূর্ণ ছিল জনবিরোধী, জনস্বার্থের বিরোধী এবং গোষ্ঠী স্বার্থের পক্ষে। তো এগুলো দেখতে দেখতে তো আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম যে দেশের মনে এখন আর ভবিষ্যৎ নাই। তো সত্যি কথা বলতে কি, তারেক রহমান সাহেব যখন বিএনপির নেতৃত্বে আসলেন এবং আসার পরপরই তিনি লন্ডন থেকেই বেশ কতগুলো কথা বলছিলেন, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে খুব পজিটিভ তার চিন্তা ভাবনা। তো তারপরেও যেটা আমাদের হয়, মানে সাংবাদিক হলে তো আপনাকে সবসময় একটা সন্দেহবাদী হতে হবে। সাংবাদিকদের প্রথম কাজ হলো, ওই ইংরেজিতে বলে ইউ হ্যাভ টু বি অ্যান ইনকরেজিবল স্কেপটিক, মানে একদম খুব খুব কঠিন শক্ত সন্দেহবাদী হতে হবে, যে কোনো জিনিসই বিশ্বাস করা যাবে না খালি মুখের কথায়। তো তারপরেও আমি বলবো, যেহেতু এটা আমাদের দেশ, আমরা সবাই আশাবাদী হতে চাই, আমরা দেশের মঙ্গল চাই, দেশের সাধারণ মানুষের মঙ্গল চাই। তো আসার পরে উনি এই যে কতগুলো গতকালকেই এই সিদ্ধান্তগুলো দেখলাম আর কি, আমি খুবই মানে আশান্বিত হচ্ছি এটা দেখে। যেমন উনি এটা আমি লিখেছিলাম যে আপনারা অনুগ্রহ করে এই যে ফ্ল্যাগওয়ালা মন্ত্রীর গাড়ি, তারপরে বড় বড় বাড়িতে না থেকে আপনারা চেষ্টা করবেন সাধারণ মানুষের সঙ্গে যাতে মিলে যেতে পারেন, সাধারণ মানুষ যেন আপনাদের থেকে তাদের থেকে আলাদা না করতে পারে। আপনারা তাদের মতো আচরণ করেন, তাদের মতো ব্যবহার করেন, তাদের মতো চলাফেরা করেন, তাদের মতো কাপড় চোপড় করেন। তো তারেক রহমানের এই যে সাদা শার্ট এবং জাস্ট সিম্পল প্যান্ট, এটা দেখে আমার কাছে কিন্তু খুবই মানে আমি আশান্বিত হয়েছি যে না, উনি হয়তোবা এটা মানে উনি চিন্তা করেছেন যে আমরা সাধারণ মানুষের মধ্যে চলাফেরা না। তবে কালকে খুবই আশান্বিত হলাম আরো কতগুলো পদক্ষেপ দিকে। যেমন উনি বলছেন যে উনি নিজের কোনো মানে সরকারি কোনো গাড়ি উনি ব্যবহার করবেন না, ওনার নিজের আগের যে টয়োটা গাড়ি আছে, সাদা টয়োটাটা, ওইটাই ব্যবহার করেন। এবং তার চেয়েও বড় কথা যে উনি ড্রাইভারের বেতন এবং তেলের খরচও নিজের থেকে দেবেন। এটা একটা মানে আমরা তো এগুলো দেখি না এখানে কখন। হ্যাঁ, এই দেশটায় আসে, ক্ষমতায় আসে, যেই আসে খালি লুট করতে আসে। তার মানে শব্দ ক্ষমতা থেকে চলে যাওয়া মোহাম্মদ ইউনূস হলো তার আর একটা বড় উদাহরণ। এটাই উনি নিজের ইয়ে করতে। যাই হোক, ওটা সেই আচ্ছা। তো তারপরে দেখলাম উনি বলছেন যে গাড়িতে কোনো ফ্ল্যাগ ব্যবহার করা হবে না, শুধুমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি আসলে। আর তৃতীয় দেখলাম উনি সচিবালয় মানে মিটিং করবেন। তার কারণ সচিব মানে অন্যান্য মন্ত্রীদের যদি ওনার জায়গায় আসতে হয়, রাস্তায় যানজট হয়, এটা নানান একটা ঝামেলা সব সময়। এটা একটা ভালো দিক বলে মনে হয়েছে। আর পুলিশকে দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে রাখা, এটাও আমরা অভ্যস্ত নাই। আমরা সবাই দেখি তারা সবাই ক্ষমতাকে দেখে যে আমি কত বড় ক্ষমতা পাবো।
সামনে পিছনে স্কোয়াড বুকু করে বাজি। তো এইগুলো না দেখলে, কালকে আমি ফেসবুকেই দেখতেছিলাম এক ভদ্রলোক মোটর সাইকেলে করে একটা লাইভ দেখাচ্ছিলেন যে দেখেন সামনে প্রধানমন্ত্রীর গাড়ি যাচ্ছে কিন্তু রাস্তাঘাটে কোনো তেমন কোনো মানে নিরাপত্তার লোকজন নাই। তো এটা দেখে এই যে সাধারণ মানুষের মনে ঢোকা বা ভিতরে তারা যে চিন্তা করছে জানে, এটা তো অন্যরকম রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান। এই একটা। আর 2 নাম্বার 3 4 5 আর যে যে বিশাল যে গাড়ি বহর, আগে ছিল 14টা গাড়ি, সেখান থেকে উনি বলছেন এতগুলো দরকার নেই, মাত্র 4টা গাড়ি তৈরি হবে। তো এগুলো তো সাংঘাতিক, মানে আমি বলবো যুগান্তকারী পদক্ষেপ। এগুলোতে আমরা অভ্যস্ত না, বাংলাদেশের মানুষ অভ্যস্ত না এগুলোতে। বাংলাদেশের মানুষ দেখেছে যে তারা মানে শাসন করতে হবে রাজার মতো, রাজা প্রজার যেমন বিভক্তি থাকে সেরকমই ছিল, আগেও ছিল, দীর্ঘদিন 54 বছর থেকে একই জিনিস। এবার দেখে মনে হচ্ছে, বাট এট দ্য সেম টাইম এটাও বলবো আমরা তো সাংবাদিক, আমাদেরকে সন্দেহবাদী হইতে হবে। তার কারণ এই প্রসঙ্গে আমার জেনারেল এরশাদের কথা মনে পড়তেছে। উনি 1982 সালের 24শে মার্চ ক্ষমতা দখল করলেন, প্রধান সামরিক আইন, দেশে মার্শাল ল জারি হয়ে। এর 2 দিন পরে দেখলাম খবরের কাগজের ছবি, তারপরে উনি সাইকেলে করে উনি বাড়ি থেকে অফিসে যাচ্ছেন সাইকেল। তো এটা দেখে আমরা সবাই পুলকিত। কিন্তু তারপরে জেনারেল এরশাদ কি করেছে এবং কি না করেছে সেটাতে আমরা তো দেখেছি তার মানে, এবং পরিণতি কি হয় সেটাও দেখেছি। 6 বছর জেল কাটছে। তো আশা করি তারেক রহমান সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না, এবং মোটামুটি যে এই যে কাজগুলো করছেন এটাতে তিনি স্টিক করতে পারবেন। আর 2 নম্বর কথা আমার মনে হয় ওইগুলোতে এখানে আরেকটা কথা আমি বলি আপনাকে, আপনাকে স্মরণ করিয়ে দিই যে এবার ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার 1 দিন কি 2 দিন পরে আমি একটা পত্রিকার একটা রিপোর্ট দেখেছিলাম যে উনি নাকি যানজটে অনেকক্ষণ বসেছিলেন। হ্যাঁ, মানে তার মানে উনিও যানজটটাকে ওই আর্টিফিশিয়ালি চেঞ্জ করতে চান, উনি দেখতে চেয়েছেন যা, কিন্তু তারপর মনে হয় অস্থির হয়ে গেছেন অথবা বিরক্ত হয়ে গেছেন, হয়ে আবার মানে ওই প্রোটোকলে না, চলে গেছেন। তারপরে ওই যে ক্ষমতা দেখাইতে হবে, সামনে পিছনে গাড়ি, প্রোটোকল, রাস্তাঘাট বন্ধ সব। তো যা হয় শৈল শাসকদের যা চরিত্র আর কি। যাই হোক, উনি ইউনূস নিজেও শৈল শাসকের মতো ব্যবহার করতে। যাই হোক, যে কথাটা ভুলে যাওয়ার আগে বলি, এখন তারেক রহমান সাহেব তো নিজের গাড়ি চলবে। আমি কিন্তু এই কথাটা 2 বার লিখেছি ইতিমধ্যে, যে আপনারা যারা মন্ত্রী হয়ে আসবেন তারা একদম সাদামাটা ভাবে চলাফেরা করেন। এখন তারেক সাহেব যখন নিজে এটা করলেন, তখন তার যে মন্ত্রীরা আছে, যেমন বড় লোক মন্ত্রী আছে, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, তারপরে সালাউদ্দিন আহমেদ, তারপরে যাদের আগের থেকে গাড়ি বাড়ি সবকিছুই ছিল, আমি আশা করব যে তারা যেন তাদের নেতা বা প্রধানমন্ত্রীর এই দৃষ্টান্তটা অনুসরণ করে নিজেরাও সরকারি গাড়ি ব্যবহার বন্ধ করে দেন, এবং নিজেদের মানে আগে যেমন আপনারা নিজের পয়সায় চলতেন, মানে গাড়ি তেল দিতেন, তারপরে ড্রাইভারের বেতন দিতেন, যেহেতু আপনার মূল ব্যক্তি তো সেটা করছে, তো আপনাদের করতে অসুবিধাটা কোথায় ছিল? আপনারা আল্লাহর ওয়াস্তে জনগণকে একটু রেহাই দেন, তাদের উপরে আর এই খরচ, এই ব্যয়ভার চাপাবেন না আপনারা। এটা হচ্ছে আমার বিনীত অনুরোধ তাদের কাছে। এবং এরা সবাই মানে দীর্ঘদিন মাঠের রাজনীতি করেছে, তারা তো মাঠের যে মানুষের যে সেন্টিমেন্ট তারা বুঝতে পারে। অতএব আমি আশা করব যে তারা হয়তো আগামী শনিবারেও বলছে যে উনি অফিস করবেন এখন থেকে, মানে যেহেতু এত কাজ। আরেকটা কথা, যে যেহেতু অর্থনীতির খুব খারাপ অবস্থা, সেই জন্য আমি আমাদের সিনিয়র সাংবাদিক ভাই গোলাম তাহাবুর সাহেব, উনি লিখেছিলেন যে আপনারা অর্ধেক বেতন নেন, মানে ইকোনমিটা স্ট্যাবিলাইজ করা না পর্যন্ত আপনারা অর্ধেক, আপনারা তো কেউ না খেয়ে মারা যাবেন না, আপনারা তো সবাই মোটামুটি যারা এমপি হয়ে আসছেন কিংবা আপনারা একটু এটা করেন। আর সরকারি কর্মকর্তা এরা তো ডাকাত সবগুলো, সত্যি কথা বলতে কি, এরা এসেই লুটপাট, বড় বড় গাড়ি দাও, বাড়ি দাও, 5,000 6,000 7,000 স্কোয়ার ফিটের বাড়ি দাও। হ্যাঁ, যেহেতু আমরা সরকারি, অ্যাকচুয়ালি তো সিভিল সার্ভেন্ট মানে কি বৃত্ত। আর দেশের মালিক যারা, মানে সংবিধান অনুযায়ী দেশের মালিক যারা জনগণ, তারা থাকে বস্তিতে, এরা থাকে 5,000 স্কোয়ার ফিটের বাড়ি। তো এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা সাধারণ মানুষের মতো আচরণ করেন, সাধারণ মানুষের দুঃখ কষ্ট বেদনাকে আপনারা বুঝেন এবং আরো ভালোভাবে বুঝতে পারেন, যাতে করে আপনাদের প্রতি মানুষের আস্থা তৈরি হয় যে না, এরা আসলে আমাদের নেতা না, এরা আমাদের সেবক, আমাদের সেবা করছে। জি, এখন আরেকটা কথা, আমি একটু পেছনে যাই, পেছনটা এরকম
যে দুদিন আগে, কয়েকদিন আগে তো আজকে 17 তারিখে নতুন মন্ত্রিসভা তো গঠিত হলো। তো এই মন্ত্রিসভা দেখে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া যাদেরকে নেওয়া আচ্ছা, হলো? প্রাথমিক প্রতিক্রিয়া মানে অন্যার মতো যে খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত খুন আত্মহত্যার মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ, এটা আমি বহুবার লিখেছি, একবার দুইবার নয়। কিন্তু যখন তাকে ইউনূস সাহেব অ্যাপয়েন্টমেন্ট দেয়, তখনই আমি কথাটা উল্লেখ করেছিলাম যে আপনারা এই ধরনের মানে টেন্টেড লোকজনকে ক্ষমতায় আনবেন না, দায়িত্ব দেবেন না। তাতে করে হয় কি, এটা একটা রং মেসেজ যায় মানুষের কাছে যে ঠিক আছে, তুমি অন্যায় করবা, তুমি খুনের সঙ্গে জড়িত থাকবা, তোমার কিচ্ছু বলা হবে না, যেহেতু তুমি মন্ত্রী, এখন তুমি ফ্লাগালা গাড়িতে ঘুরো। তো আপনারা যদি সত্যিকার অর্থে আইনের শাসন দেশে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তো এই জিনিসটা সবার আগে বলতে হবে। তো সেই জন্যই আমি লিখেছিলাম যে অন্যান্যদের মতো আমি মানে বিস্মিত, হতবাক যে খলিলের মতো এরকম একটা লোককে কিভাবে উনি মন্ত্রিসভায় রাখলেন, যেটা কারো কোনো ধারণা ছিল না এবং যেটা হবে এখন। এবং তারপরে দেখেন আরেকজনকে উনি নিয়েছেন, এটাও আমার কাছে মানে অত্যন্ত আশ্চর্য লাগছে যে রবিউল ইসলাম রবি, ওই যে ঢাকা 12 সম্ভবত না কত, ঢাকা 10-এ। আচ্ছা, সেখানে সে একটা সন্ত্রাসী হিসেবে পরিচিত। এবং আমার যতদূর মনে পড়ে কিছুদিন আগে একটা দীপ্ত টেলিভিশনের কোন একটা কাউকে খুনের মামলার সঙ্গে সে অভিযুক্ত। হ্যাঁ, এবং তার এবং এই কথা জানাজানি করার পরে সম্ভবত আপনি না কেউ বলেছিলেন, এবং সঙ্গে সঙ্গে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়, তিনি বহিষ্কৃত হন। তারপরে এরকম একটা লোককে আপনি কেন আবার মানে নমিনেশন দিয়ে এমপি করলেন? ঠিক আছে, এমপি পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে আপনার তাকে গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। তিনি এসেই বলতেছেন যে রাস্তাঘাটে যে চাঁদাবাজির কথা শুনেন, এগুলো ঠিক না। কেন ঠিক না? যে ওরা নিজেদের সমঝোতার মধ্যে শ্রমিক কল্যাণের জন্য মানে এই যে ওরা চাঁদা উঠায়, এটাকে চাঁদাবাজি বলা যাবে না। চিন্তা করেন আপনি যে একটা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে শ্রমিকের কল্যাণ যদি হয়, তাহলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই চাঁদাবাজির মানে যারা জড়িত তারা তারা কেন, তাদের চেহারা কেন চলে যায়? সরকারে যারা থাকে তারাই এটার সঙ্গে জড়িত থাকে, ফলে এটা তো সম্পূর্ণভাবে ক্ষমতাসীনদের হাতের মধ্যে থাকে। তো আপনি যখন একটা লোক, আপনার মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন এই কথা বলে পাবলিকলি, তখন আপনার অবস্থা কি হয়? তখন মানুষ আপনার সবকে মনে করতেছে যে আরে আমাদের কি কথা বলে নিয়ে আসলো, আর এই খুনের আসামিগুলাকে উনি একে মন্ত্রী বানাচ্ছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে, যে বেগম খালেদা জিয়া যখন ওই 2001 সালে আবার ক্ষমতায় আসলেন, তখন উনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রীর মানে পদমর্যাদায় আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা করলেন। উনি ফ্ল্যাগ নিয়ে ঘোরেন তখন। তখন আমি প্রথম সাংবাদিক সম্মেলনে গেলাম, যে বললাম যে ম্যাডাম, এই সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামে ছাত্রদল নেতা নিটোল হত্যা মামলার 1 নম্বর আসামি এবং পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। তো এরকম একটা লক্ষ্যে আপনি মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা বানালেন, আর আপনি তো ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে বলেছিলেন যে আপনার প্রায়োরিটি হবে দেশের দুর্নীতি দূর করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো আপনি আমাকে বলেন, এখন এই মামলা, এই খুনের মামলা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সামনে আগাবে কিভাবে? পুলিশ তো তাকে ধরতে পারবে না, বিকজ সে তো ফ্ল্যাগ লাগাইতে পারবে। তখন উনি বেশ রেগে গিয়ে বললেন যে তার তো হয় নাই, কোর্ট তো তাকে সাজা দেয় নাই। আমি বললাম হ্যাঁ, কোর্ট সাজা দেয় নাই, কিন্তু কোর্ট তো তাকে খালাসও দেয় নাই। তো আপনি মানে তখন ছিল 16 কোটি দেশের মানুষ। তো আমি বললাম যে আপনি 16 কোটি দেশের মানুষে আপনি একটা অবিতর্কিত ভালো লোককে আপনি পেলেন না এই পদে দেওয়ার জন্য? তো তখন উনি খুব রেগে টেগে গেলেন, যে এরকম মানে উনি প্রশ্ন নিতে চাচ্ছিলেন না। তো যাই হোক, আমার কথা হলো যে আপনি রেগে যান, আর আমাদের কাজ হলো সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো ক্ষমতাসীনদের কাছে উপস্থাপন করা, এটাই আমাদের কাজ। আমরা সেটাই করেছি। এখন আপনি রেগে যেতে পারেন, কিন্তু দেখেন আলটিমেটলি হলো কি, ওনার বিরুদ্ধে উনি ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ওনার বিরুদ্ধে মামলা হলো, উনি জেল খাটেন। এবং আমরা তো জেলে গেলাম না, কারণ আমরা ছিলাম সত্য এবং ন্যায়ের পথে। আমরা যেটা সত্যিকার অর্থে যে জিনিসটা, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি, এটাই আমাদের কাজ। এখন আমরা তো আপনাকে তেল মারতে যাই নাই ওখানে, আপনি আমার চাকরি দেন, আপনি প্রেস মিনিস্টার বানান, আপনি আমাকে এগুলো তো করতে চাইনি। আমাদের প্রয়োজন ছিল, আমরা সাংবাদিকতা করতে আসছি। তো যাই হোক, এখন আমি তারেক রহমান সাহেবকে বলবো
যে আপনি এই দুইজনের ব্যাপারে, এই যে খলিলুর রহমান 2001 সালের ঘটনাটা আবার বলি, তখন সে দীর্ঘদিন তাকে কেউ চিনত না, হঠাৎ করে সে তাকে 2001 সালের সম্ভবত যখন বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার অধীন হলেন, তাকে সে আমেরিকার থেকে নিয়ে আসলো। এতদিন তার কোনো খোঁজ খবর ছিল না। সে একসময় সরকারি চাকরি করতো, ফরেন মিনিস্ট্রিতে ছিল। যাই হোক, এরপরে সে জাতিসংঘে কাজ করেছে, কোথায় করে, যাই হোক, তার সম্পর্কে কোনো ইয়ে ছিল না। তো এখন এই লতিফুর রহমান সাহেব, ওনাকে পরে শুনলাম যে তিনি লতিফুর রহমানের চাচাতো বোনের স্বামী, মানে ঘনিষ্ঠ আত্মীয়। তো তারপরে উনি তাকে নিয়ে আসলেন এবং বিকেল, যেহেতু ওই পোস্টটা ছিল জয়েন্ট সেক্রেটারি পোস্ট, তো বিকেল বেলায়, সকাল বেলায় এনে তাকে ডেপুটি সেক্রেটারি বানালো এবং বিকেলে জয়েন্ট সেক্রেটারি করে তাকে এই পদ দিল। তো তারপর পরে উনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন লতিফুর রহমান সাহেব, সেখানে আমি গেলাম। যে আমি জিজ্ঞেস করলাম, আপনি তো বিচারপতি, আপনি তো ন্যায়ের পক্ষে থাকবেন, আপনি এরকম একটা ব্যক্তিকে, যার কোনো ইয়ে ছিল না, আপনি সমস্ত আইন ভেঙে আপনি এরকম একটা লোককে সকালবেলায় ডেপুটি সেক্রেটারি আর বিকেল বেলায় জয়েন্ট সেক্রেটারি, 12 ঘন্টার মধ্যে দুইটা প্রমোশন দিয়ে আপনি তাকে বিদেশ থেকে নিয়ে আসলেন, এটা কি আপনার জন্য সমীচীন হয়েছে? আপনি তো বিচারপতি, আপনি কি সারা বাংলাদেশে আর তার মতো এই পদে, মানে আপনার পিএস হওয়ার মতো কোনো যোগ্য লোককে দেখেননি? তো তিনি আমাকে উত্তরে বলছেন, সে খুব মেধাবী, ইয়েতে ফার্স্ট হয়েছিল, মানে বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। আমি বললাম, আমি তখন বললাম যে আমি তো আপনাকে তার মেধা নিয়ে প্রশ্ন করি না, আমি বলেছি প্রক্রিয়াটা নিয়ে, যে এই যে প্রক্রিয়াটা আপনি অনুসরণ করছেন সেটা বেআইনি এবং আপনি নিজে আইনের মানুষ, আপনি জানেন। তো তখন উনি ওই, মানে তার ওই চামচারা প্রেস সেক্রেটারি আরেকজনকে বললো, আরেক, মানে আমার প্রশ্ন উনি আমটামটা করতেছিল। তো এখন আমার কথা হলো যে আপনি আপনার সরকারে এমন কাউকে কেন, তারপর যাই হোক উনি আসলেন, আসার পরে ওই 2000, আচ্ছা, আমরা এই কাহিনীটা রাখি, আমরা ওই পরের কাহিনীটা জানি। আপনি বলেছেন বহুবার, আমরা ওইটা এখানে আমাদের এখানে শুনিয়েছি। আমি একটা অন্য প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি আপনার কাছ থেকে। সেটা হলো, সরকার তো চেঞ্জ হয়ে গেল, এখন অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকার, ওনাদের সর্বশেষ যে কাজ ছিল যে একটা গণভোট জনগণের উপর দেওয়া, গণভোটে জনগণের একটা রায় নেওয়া এবং তার মাধ্যমে একটা আপনার সংবিধান সংশোধনের ব্যাপার। তো সেটা তো সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এরা তো শপথ নিল না, বিএনপি যারা আছেন। তো আপনি ওই সরকারের এই সর্বশেষ কর্মকাণ্ড এবং যাওয়ার আগে তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছেন, এগুলোর ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? ভবিষ্যৎ ভালো দেখছি, ভালো দেখছি না এই কারণে যে দেখেন, তাদের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ওই আমেরিকার সাথে চুক্তি করছে এবং সেটা কাউকে জানায় নেই। পরে বলতেছে যে এই আমাদের এই করার প্রয়োজন। আমি বহুবার এটা লিখেছি এবং আপনার অনুষ্ঠানেও বলেছি যে এগুলো তাদের প্রায়োরিটি ছিল না। তো বন্দর কাকে দিতে হবে, তারপরে আপনি এলন মাস্কের সাথে ঘনিষ্ঠতা করে ট্রাম্পের কাছে পৌঁছাবেন, এই উদ্দেশ্যে আপনি স্টারলিংকের মতো মানে একটা প্রতিষ্ঠানকে এখানে আনলেন কারোর সাথে আলোচনা না করে, এবং গ্রামীণ টেলিকমের মানে প্রাইভেট, মানে লোকাল এজেন্ট বানালেন গ্রামীণ, মানে সব আপনার ইয়ে, আপনার সুবিধার্থে এগুলো করেছেন। তো এগুলো তো তাদের তাদের যে মূল কাজটা ছিল, আমি বহুবার বলেছি এই কথাগুলো, যে আপনারা মূল সংস্কার, বিচার বিভাগের সংস্কার করেন, আইন প্রতিষ্ঠা করেন এবং দুর্নীতি দূর করার জন্য যেগুলো, সেগুলো তারা করলো না। ওই সংস্কারের নাম করে বিভিন্ন মাসের পর মাস, প্রায় বছর কাটায় দিল, এগুলো কোটি কোটি টাকা খরচা করলো এটার পিছনে, খাওয়া দাওয়া, মানে এই সমস্তই করেছে। যেটা ফল যেটা হলো যে এতগুলো যে সংবিধান সংস্কারের ব্যাপারে যে জিনিসটা এসেছিল আর কি, সেটা সত্যিকার বলতে আমার প্রথম থেকে এটাতে কোনো আগ্রহ ছিল না। খালি 3টা জিনিস করতে পারতো, যে কোনো ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারত, ঠিক আছে, এটা তো আমরা সবাই চাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে পারত, আর মানে যারা এমপি হবে, মন্ত্রী হবে, আসার প্রথম দিনই তাদের অ্যাসেট ডিক্লেয়ার করবে, জনগণের সামনে বলবে যে এইটা আমাদের আছে, এবং প্রতি বছর তাদেরকে এর হিসাব দিতে হবে, যাতে করে জনগণ ট্র্যাক রাখতে পারে যে আপনারা কত বড় লোক হলেন বা গরিব হলেন, এটা আমরা জানতে চাই। তো এই 3টা জিনিস এত কিছু না বলে 48টা অনুচ্ছেদ, এইটা সেটা, এগুলো মানুষের পড়ার সময় কথা।
তো যেটার ফল যেটা হয়েছে, বিএনপি তো আগে রাজি ছিল না, পরে হয়তো যে কোনো কারণে হোক তারেক সাহেব বললেন যে না এটাতে আমরা ভোট দিব, এখন বলতেছে যে না এগুলো আমরা ইয়ে করবো না, আমরা এটা সংসদের মধ্যে পাস করাবো। তো এই যে ইউনূস সাহেব কিন্তু এগুলো জেনে শুনে করেছে, বুঝলেন, খালি প্যাচ লাগানোর জন্য, যাতে করে তার বিরুদ্ধে মামলা না হয়, তাকে দেশ ছাড়তে বাধ্য না, মানে দেশ ছাড়তে যেন না পারে, এই অবস্থা থেকে যেন জেলে না দিতে, এই সমস্ত গুলা। এখন এই লন্ডনের যে মামলা না হয় মানে কি, আপনি কি মনে করেন যে তার বিরুদ্ধে মামলা হতে পারে? 100 বার হতে পারে। তার কারণ এই যে গোপনে যে কাজগুলা করেছে, তারপরে দেখেন মামলা কেন হবে, আপনি নির্বাহী আদেশে আপনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেন কিভাবে? আপনি যদি, তাহলে তো আপনার সঙ্গে শেখ হাসিনা, খালেদা জিয়া, জেনারেল এরশাদের পার্থক্য কি? তারাও তো ক্ষমতা এসে তাদের বিরুদ্ধে সব মামলা তুলে নিন। তো আপনি তো বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তো আপনাকে নির্বাহী, আপনি যদি নির্দোষ হন তাহলে আপনাকে নির্বাহী আদেশে কেন করতে হবে? আপনি বলতে পারতেন যে আমি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান চাই। আপনি নির্দোষ হলে আপনি ছাড়া পেয়ে যাবেন, আপনি কেন করতে গেছেন এটা? তো স্বাভাবিকভাবে আমাদের তো এই প্রশ্ন, নিশ্চয়ই আপনি 2 নম্বরই কোনো কাজ করছেন ওইখানে, যার জন্য আপনি হয়তো এখন অনেকে বলে যে তারেক রহমান সঙ্গে লন্ডন যায় এই সমস্ত ডিল হয়েছে, যে আমার বিরুদ্ধে মামলা টামলা দিয়েন না, এটা করবেন না। কিন্তু আজ হোক কাল হোক দেখেন এই মামলাগুলো তাকে আবার ফেস করতে হবে। আমি একটা ইয়েতে লিখেছিলাম, একটা পোস্ট কিছুদিন আগে, তারেক রহমান ক্ষমতায় আসার পর পরই, যে আপনি অনুগ্রহ করে মানে এই তাকে যে নিজের সুবিধার জন্য যে কাজগুলো করছে এইটার ইনভেস্টিগেশন শুরু করেন, এবং দুদক যেহেতু একটা স্বাধীন প্রতিষ্ঠান, তাদেরকে বলবেন যে আমরা এখানে কোনো হস্তক্ষেপ করবো না, আপনাদের অনুযায়ী কাজ করেন। কিন্তু দুদকের ওই যে বললাম না, এখন ওই শুনলাম যে ওই তার প্রেস সেক্রেটারি বদনরতে ওই তারা একটা নতুন ইংরেজি কাগজ বের করছে। দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কোথায় আছে, মানে পৃথিবীর যে কোনো সভ্য দেশে। ডক্টর ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি ছিলেন, হ্যাঁ, এবং তার ডেপুটি, তাদের নিজের পোস্টেই দেখলাম যে তারা নতুন ইংরেজি কাগজ, কি ডেলি ওয়াদা না ফুয়াদা কি একটা নাম দিছে আর কি, জানি না। তো যাই হোক, এখন অসুবিধা কি? ওনারা সাংবাদিক মানুষের একটা পত্রিকা বের করতে পারে, অসুবিধা নেই। না অসুবিধার কিছু নাই, কিন্তু কথা হলো এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় এই জিনিস আখের গুলা গুছাইছেন। তার কারণ যে আমি পরে খবর নিলাম যে এই লোকটার এটার মালিকানা কারা, ফান্ডিং কি করছে, পরে দেখলাম যে দুদকে তার বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলা নাকি প্রত্যাহার করেছে। এখন প্রত্যাহারটা কে করলো? তো এখন যে মানুষ যে বলতেছে যে এই যে ইংরেজিতে বলে কুইড প্রোকো, মানে তুমি আমারে কিছু দাও আমি তোমারে কিছু দিব, হ্যাঁ, যে ঠিক আছে তোমার মামলা টামলা আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করবো, তুমি আমাদেরকে ইংরেজি কাগজ বের করবো। আর এই দেশে ইংরেজি কে পড়ে? আচ্ছা, ইংরেজি কাগজ কেন বের করতে হবে এটাও আমার মাথায় আসে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমার কথা হলো যে পৃথিবীর যে কোনো সভ্য দেশের নিয়ম হলো, আপনি কোনো ক্ষমতায় থাকলে আগামী 3 বছর, ক্ষমতার থেকে যাওয়ার পরে আগামী 3 বছরের মধ্যে কোন রকম সুযোগ সুবিধা নিতে পারবেন না বাইরে যেয়ে। তার কারণ তখন মনে হবে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, এবং তার কারণ আপনি নিশ্চয়ই ক্ষমতায় থেকে এগুলো করছেন, নাহলে আপনি ইয়ে করেন কিভাবে? তো এই জিনিসগুলা যদি আমরা ঠিক মতো, এবং সাংবাদিকদেরও আমি বলবো আপনারা এই প্রশ্নগুলো করতেই থাকবে, যে খলিল কেন ইয়ে। আমি আরেকটা কথা বলে আমি এটা, এবং দেখবেন তারেক রহমানের ভবিষ্যৎ আমি জানি না কি হবে যদি স্টিক করতে পারেন, কিন্তু এই খলিল এবং রবিউলের কারণে দেখবেন তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং তিনি স্বাভাবিক কাজকর্ম ঠিক মতো করতে পারবেন না। তখন কনস্ট্যান্টলি যদি এই প্রশ্নগুলা মিডিয়াতে আসতে থাকে, কারো না কারো তো এই প্রশ্নের জবাব দিতে হবে, যে আপনারা 18 কোটি দেশের মানুষে আপনারা কোনো ভালো লোক পান না, এই ধরনের মানে বিতর্কিত কলঙ্কিত লোকজনকে আপনাদের সংস্কারে আনতে হয় কেন? আর জনগণের ট্যাক্স পেয়ারের টাকা এদের পিছনে আপনি কেন খরচা করবেন? এগুলো তো বলছি, সাংবাদিকদের এই প্রশ্ন করতেই হবে।